আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। কেন্দ্রীয় সংসদের ২১টি কেন্দ্রের মধ্যে ১৪টির গণনা শেষ। ফল ঘোষণায় বিলম্বে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসকে শেষ বিদায় জানালেন সহকর্মী সহযোদ্ধারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন আয়োজনে অব্যবস্থাপনাকে দুষলেন শিক্ষকরা। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। পার্লামেন্ট ভেঙে দিয়ে ৫ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা। এবং দেড় যুগ পর আবারও ক্রিকেটের উত্তেজনা ফিরছে শহীদ চান্দু স্টেডিয়ামে। কাল থেকে এনসিএল টি-20 ক্রিকেট উন্মাদনায় বাঁধবে বগুড়াবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তৃতীয় দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা। ২১টি কেন্দ্রের মধ্যে এখনো পর্যন্ত ১৪টির ভোট গণনা শেষ হয়েছে। এখনো বাকি ৭টি কেন্দ্রের ভোট গণনা। এর আগে হল সংসদের ভোট গণনা শেষ হয় গতকাল সন্ধ্যায়। এরপর থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে গণনা কখন নাগাদ শেষ হবে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। যদিও শুক্রবার রাতের মধ্যে জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। এর আগে নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে রাশিদুল আলম জানিয়েছিলেন শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা যাবে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত ১০:১০টায়। সেই গণনা এখনো চলছে। ভোট গণনায় এত বিলম্বে হতাশ ও ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও প্রার্থীরা। দর্শক, এই মুহূর্তে জাবির সিনেট হলে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। ভোট গণনার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, ফলাফল ঘোষণার সবশেষ আপডেট কি এবং কখন নাগাদ চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে? এখনো জাকসুর ভোট গণনা কার্যক্রম কিন্তু চলছে। বৃহস্পতিবার ভোট শেষ হওয়ার পর রাত ১০টার পর এই ভোট গণনা শুরু হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত ৩৫ থেকে ৩৭ ঘন্টা শেষ হলেও জাকসুর নির্বাচন কমিশন কিন্তু এই ভোট গণনার কার্যক্রম কিন্তু তারা শেষ করতে পারেনি। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত তারা ১৫টি হলের ভোট গণনা শেষ করেছে। এখনো ৬টি হলের ভোট গণনা বাকি রয়েছে, কিন্তু সেটি কখন শেষ হবে সে বিষয় আসলে পুরোপুরিভাবে এখনো জানা যায়নি। তবে সবাই ধারণা করছে এই ভোট গণনার কার্যক্রম শেষ হতে, অর্থাৎ ফল প্রকাশ পেতে আনুমানিক বিকাল পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে। তবে গতকাল রাতে কিন্তু নির্বাচন কমিশন, জাকসুর প্রধান নির্বাচন কমিশনার, তিনি জানিয়েছিলেন যে আসলে লোক সংখ্যা বাড়িয়ে এই নির্বাচনের, এই জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রম শেষ করে ফল প্রকাশ করবেন, কিন্তু সেটি তারা করতে ব্যর্থ হয়েছে। আর এই বিলম্বের কারণে দেশবাসী এবং এই জাকসুর প্রার্থীরা কিন্তু এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই ডিজিটাল যুগে এসেও এত সময় কেন লাগছে, তারা বলছে কেন হাতে গণনা করছে। যদিও ওএমআর মেশিন কেনা হয়েছিল ভোট গণনার জন্য, সেটি নিয়ে আলোচনা হওয়ার পর সেই মেশিনে না গুনে তারা হাতে কার্যক্রম করছেন। ছাত্র শিবির কিন্তু এই বিলম্বের কারণে গতকাল রাতে বাইতুল মোকাররমে একটি বিক্ষোভ মিছিল করেছে। এছাড়াও ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, তিনি তার ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করে তার ফেসবুক পোস্টে কিন্তু এই বিলম্বের বিষয়ে কিন্তু তিনি পোস্ট করেছেন। এছাড়াও এই জাকসু নির্বাচন নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু থেকেই চলছে। সেই আলোচনা সমালোচনার মধ্যে যেমন যে আলোচনা ছিল সেটি হচ্ছে ছাত্র দলের ভোট বর্জন করা। তারা অনিয়মের অভিযোগ এনে এই
জাকসু নির্বাচনের ভোট বর্জন করেছে। এছাড়াও ছাত্র দলের পাশাপাশি আরো বেশ কয়েকটি বামপন্থী ডানপন্থী এর প্রার্থীরাও 5 থেকে 7 প্রার্থী তারা কিন্তু আসলে এই ভোটকে বর্জন করেছে। এই একই অনিয়মের বিষয়ে গতকাল কিন্তু একজন কমিশনারের এক সদস্য তিনিও কিন্তু এই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। এছাড়াও গতকালকে এই সকাল 8টার দিকে একটি হৃদয় বিতরক ঘটনা ঘটে গেছে। সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপক এবং নির্বাচন কমিশনারের পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস মমিতা, এক শিক্ষক, তিনি এই ভোট গণনা কার্যক্রমে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পরে তিনি আসলে যখন তাকে এনাম মেডিকেলে নেওয়া হয় তখন তিনি মারা যান। আর তার মারা যাওয়ায় কিন্তু বেশ কয়েক ঘন্টা ভোট গণনার কার্যক্রম বন্ধ রয়েছিল। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে হয়তো আমি আপনাদেরকে জানাতে পারবো। খায়রুল, আপনাকে ধন্যবাদ। জাবির সিনেট হল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম। জাকসু নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এমন পক্ষপাতমূলক রাজনৈতিক নোংরামি কেউ প্রত্যাশা করে না। ভোট গণনার ধীর গতির মাধ্যমে নির্বাচন বানচাল করার প্রয়াস চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি মেনে নেবে না। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রদত্ত ভোটের আলোকে ফল ঘোষণার দাবি জানান তিনি। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসকে শেষ বিদায় জানালেন সহকর্মী, সহযোদ্ধা ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকরা অভিযোগ করেন, জাকসু নির্বাচন আয়োজনে অব্যবস্থাপনা ও ভোট গণনার ধীর গতিতে অসুস্থ হয়ে পড়ছে নির্বাচন সংশ্লিষ্টরা। এর আগে জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে জাবি শিক্ষিকা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মনির হোসেন তপুর রিপোর্ট। জাকসুর ভোট শেষ হয় বৃহস্পতিবার বিকেল 5টায়। ভোট গণনা শুরু হয় রাত 10:15টায়। 21টি হলের ভোট একসাথে নয়, একটি একটি করে গণনা করা হয়। সারা রাত ভোট গণনার পর সকাল 8:30টার দিকে প্রীতিলতা হলের ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল। এই দায়িত্ব পালন করতে সিনেট ভবনের 3য় তলায় আসার পর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস। অবস্থা গুরুতর মনে করায় তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স করে নেওয়া হয় এনাম মেডিকেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। জাবির চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর খবরে শূন্যতা তৈরি হয়েছে ক্যাম্পাসে। তার মরদেহ আনা হয় কর্মস্থলে। তার এই অকাল চলে যাওয়া মেনে নিতে পারছেন না শিক্ষার্থী ও সহকর্মীরা। মানসিকভাবে আমি যেটা জানি, আমার ওর হাজবেন্ড যে ওর ক্লাসমেট চারুকলা বিভাগের শিক্ষার্থী, তার চাকরির জন্য দীর্ঘ সময় সে চেষ্টা করছে, অফিসার পদের জন্য চেষ্টা করেছে। এক সময় আমাকে জানিয়েছে অনেকবার, আমার এই ফোনে অনেকবার তার অনুরোধ বার্তা মেসেজে পাঠানো আছে। বাদ জুম্মা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এই শিক্ষিকার পরিবারের পাশে থাকার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে জাকসু নির্বাচন নিয়ে নানা অব্যবস্থাপনা ও হাতে ভোট গণনা করায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষক। 21টা হলে যখন গণনা হয়ে যেত তখন কিন্তু কালেকটিভলি সেন্ট্রালি শুধু প্রকাশ করলে চলতো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেভাবে হয়েছে। তা আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন এবং প্রশাসন এই দিকটি হয়তো গুরুত্বের সাথে বিবেচনা করেনি। ভোটারের 3টা করে, তার মানে আমার যদি ধরেন 8000 হচ্ছে ভোট কাস্ট হয়ে থাকে, তাহলে আমাকে 24,000 আমাকে কাউন্ট করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে। এটা কিভাবে সম্ভব? তাহলে তো এভাবে 3 দিনেও সম্ভব হবে না। তাহলে আমরা এটা কিভাবে, এই পদ্ধতির আমরা পরিবর্তন চাই। এটা আমরা কোনো ক্রমে আমরা অমানসিক পরিস্থিতি, আমরা শিক্ষক, আমাদের পরিবার আছে, আমাদের শারীরিক মানসিক স্ট্রেস আছে, আমরা এই স্ট্রেস নিতে পারছি না। উপাচার্য হিসাবে আমার যে পরামর্শ থাকবে, এই স্বস্তির বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
জান্নাতুল ফেরদৌস 2018 এবং 2016 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ থেকে MFA এবং BFA সম্পূর্ণ করেন। পরে তিনি তার বিভাগেই শিক্ষক হিসাবে নিয়োগ পান। মনির হোসেন তপু, ATN বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির সাবেক ও প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শপথের পর প্রথম বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজনৈতিক অস্থিরতার মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী বছর 5 মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। নেপালের নতুন অন্তর্বর্তী সরকার হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি। জেনজি আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশটির প্রথম নারী হিসেবে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বভার তুলে নিলেন সাবেক এই বিচারপতি। এ সময় প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হন শত শত মানুষ। কার্কি প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। শপথের পরেই কার্কির নেতৃত্বে অনুষ্ঠিত হয় প্রথম জরুরি বৈঠক। এতে জানানো হয় ভেঙে দেয়া হয়েছে বর্তমান সংসদ। এছাড়া প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে মন্ত্রী যুক্ত হবেন অন্তর্বর্তীকালীন সরকারে। পাশাপাশি সাম্প্রতিক দমন-পীড়ন ও আন্দোলনের ঘটনাগুলো তদন্ত ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেয়া হয়। বৈঠকে 2026 সালের 5 মার্চ ভোট আয়োজনের সিদ্ধান্ত অনুমোদন করেন রাষ্ট্রপতি। তবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কার্কির নেতৃত্বে এই নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে কিনা সেদিকে এখন নজর রাখছে প্রতিবেশী দেশগুলো সহ গোটা বিশ্ব। জাহিদুল আলম, ATN বাংলা। দীর্ঘদিন পর আবারও ক্রিকেটের উত্তেজনা ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। কাল থেকে NCL T20 ক্রিকেট উন্মাদনায় মেতে উঠবে এখানকার মানুষ। প্রায় 1.5 যুগ পর আন্তর্জাতিক এই ভেন্যুতে হবে ক্রিকেট টুর্নামেন্ট। বগুড়ার প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন পরাগ আরমান। উত্তরবঙ্গের আন্তর্জাতিক মানের শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে প্রায় 18 বছর পর বড় কোনো ঘরোয়া টুর্নামেন্ট হতে চলেছে। রোববার সিলেট ও রংপুরের মধ্যকার ম্যাচ দিয়ে এখানে শুরু হবে NCL T20 ক্রিকেট আসর। এরই মাঝে শুরু হয়েছে স্টেডিয়াম সংস্কারের কাজ। শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামটির অবকাঠামো নষ্ট করে আওয়ামী সরকার। এখানে আবারও আন্তর্জাতিক পর্যায়ে এবং এখানে খেলা তারা শুরু করতে পারতো, স্টেডিয়ামকে সংস্কার করে সবকিছু করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখনো ক্রিকেট বোর্ডে এই ফ্যাসিস্ট সরকারের সবাই এখানে বসে আছে। এই জন্যই আমরা বগুড়ার এখনো আমরা বঞ্চিত। তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে প্রতিটি ম্যাচ হবে রোমাঞ্চকর। তাছাড়া তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণের বড় সুযোগ হয়ে উঠছে এই টুর্নামেন্ট। স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনে করছেন NCL এর মাধ্যমে স্টেডিয়ামে ফিরতে শুরু করবে হারানো গৌরব। এতদিন পর বগুড়া ক্রিকেট ফিরতেছে, আমরা সকল কোচ খেলোয়াড় বগুড়া যারা আছে সবাই আনন্দিত। এই খেলা দেখে আমার যে একাডেমি আছে সেই একাডেমির ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে। এটার মাধ্যমেই আমাদের যে BPL এবং আন্তর্জাতিক যে ভেন্যু এটা আমরা আবার ফিরে পাওয়ার জোরালো দাবি উত্থাপিত হবে সেখান থেকে। শহীদ চান্দু স্টেডিয়াম হবে NCL এর 6টি ম্যাচ। 4 ছক্কার ফুলঝুরিতে গ্যালারিতে উঠবে দর্শকদের খুশির হেল্লোল। এখানে আবারও আন্তর্জাতিক ক্রিকেট হবে এই আশায় বুক বাঁধছেন ক্রীড়া সংগঠকরা। রাজশাহীকে খুলনাকে তারা কাজে হাত দিছে BCB জাতীয় ক্রীড়া পরিষদ, ফতুল্লাতে কাজে হাত দিছে, বগুড়া কেন হাত দেয় না? বগুড়া কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট গ্রাউন্ড হিসেবে আন্তর্জাতিক খেলোয়াড়রা স্বীকৃতি দিয়ে গেছে। বগুড়া সহ উত্তরবঙ্গবাসীর দাবি দ্রুত যেন শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কার করে আন্তর্জাতিক মানে ফিরিয়ে আনা হয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বান্দরবানের প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে জ্ঞানের আলো ছড়াচ্ছে চিন্তন গণগ্রন্থাগার। পিছিয়ে পড়া খেয়াং সম্প্রদায়ের জন্য গড়ে তোলা হলেও এখানে এসে বই পড়ে উপকৃত হচ্ছে আশেপাশের পাহাড়ের বাসিন্দারাও। গ্রন্থাগারটিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার আহ্বান জানালেন উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেথুয়েজিং খেয়াং। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুপ্পা। পার্বত্য অঞ্চলের বান্দরবান ও রাঙ্গামাটির কিছু অংশে বসবাসকারী খেয়াং জনগোষ্ঠী পাহাড়ের অন্য নৃগোষ্ঠীর তুলনায় শিক্ষায় অনেকটাই পিছিয়ে।
মাত্র 4,826 জনের এই নৃগোষ্ঠীর পিছিয়ে পড়া ঠেকাতে মেথুইচিং খিয়াং নিজ উদ্যোগে কয়েকশো বই সংগ্রহ করে চালু করেন চিন্তন গণগ্রন্থাগার। ওদের এক্সট্রা কোনো কিছু করার সুযোগ থাকে না, এই জন্য শুধু মোবাইল ভিডিও গেম খেলেই সময় কাটায়। এই জন্য আমি চিন্তা করছিলাম ওদেরকে জ্ঞান চর্চা করারে এদের জীবনটা পরিবর্তন হবে, ওদের চিন্তা ভাবনা পরিবর্তন হবে, ওরা নিজের ভবিষ্যৎটা চিন্তা করবে, একটা ভালো কিছু জায়গায় যাওয়ার চিন্তা করবে। এই গ্রন্থাগারে এসে পড়াশোনা করছে খিয়াং সম্প্রদায় সহ আশপাশের বেশ কয়েকটি পাড়ার ছেলেমেয়েরা। গল্প, উপন্যাস, কবিতা, বিজ্ঞান, প্রযুক্তি সহ নানা ধরনের বইয়ে সাজানো গ্রন্থাগারটিতে শিক্ষার্থী ছাড়াও বই পড়তে আসেন তরুণ তরুণী আর প্রবীণরা। লাইব্রেরিতে আমরা অনেক বই, নানা ধরনের বই পড়ি, আমাদের খুব মজা লাগে। পাঠ্য বই ছাড়া এই লাইব্রেরি থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করি, নতুন নতুন বই পড়ি এবং বাইরে থেকে যারা আছে তারাও পড়তে পারে। স্কুল পড়া যারা আছে তারা তো বেশিরভাগ মোবাইল গেমে থাকে, বাবা মা অথবা নিজের মোবাইল গেমে থাকে। ওই টাইমটা যদি এখানে সময়টা বই পড়ে তারা ব্যয় করতে পারলে। শহর থেকে 17 কিলোমিটার দূরে প্রত্যন্ত গুংগুরু পাড়ার কমিউনিটি সেন্টারে অস্থায়ীভাবে চলছে গ্রন্থাগারটি। গুংগুরুতে যারা বাস করে তারা খিয়াং সম্প্রদায়, তারা কিন্তু প্রান্তিক পর্যায়ের। তো এই ধরনের লাইব্রেরিকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার। বান্দরবানের মতো প্রত্যন্ত জেলার জন্য এরকম লাইব্রেরি প্রতিষ্ঠা করা খুবই দরকার। এলাকার সচেতন মহলেরও দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের উদ্যোগ পাহাড়ি জনগোষ্ঠীর জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর, শুরুতেই এশিয়া কাপ। হংকংয়ের পর রাতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কার। তাদেরকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জয় আরও একটু এগিয়ে যেতে চায় টাইগাররা। তাই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগার শিবির। অবশ্য শ্রীলঙ্কার সাথে মাঠে লড়াইটা বেশ কয়েক বছর ধরেই দারুণ জমজমাট বাংলাদেশের। 2018 নিদাহাস ট্রফি নাগিন ডান্সের ঘটনা থেকে শুরু করে 2023 ওয়ানডে বিশ্বকাপের টাইম আউট, সবকিছুতেই আগুনে ঘি পড়েছে। তাতে লড়াই হয়েছে আরও বেশি জমজমাট। এর আগে 16টি টি-20তে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জিতেছে 8টি করে ম্যাচ। সম্প্রতি লঙ্কানদের বিপক্ষে 2-1 টি-20 সিরিজ জয়টাই আজকে অনুপ্রাণিত করছে লিটন দাসের দলকে। আবুধাবিতে আজ রাত 8:30টায় শুরু হবে খেলাটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। কেন্দ্রীয় সংসদের 21টি কেন্দ্রের মধ্যে 15টির গণনা শেষ। ফল ঘোষণায় বিলম্বে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসকে শেষ বিদায় জানালেন সহকর্মী সহযোদ্ধারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন আয়োজনে অব্যবস্থাপনাকে দোষলেন শিক্ষকরা। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। পার্লামেন্ট ভেঙে দিয়ে 5ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা। এবং দীর্ঘ 1.5 যুগ পর আবারও ক্রিকেটের উত্তেজনা ফিরছে শহীদ চান্দু স্টেডিয়ামে। কাল থেকে এনসিএল টি-20 ক্রিকেট উন্মাদনায় মাতবে বগুড়াবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/8nbangla news।